প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় আত্মহত্যা ও অপরাধ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট জামাল উদ্দিন খন্দকার, যিনি পাবলিক প্রসিকিউটর হিসেবে রয়েছেন বিশেষ জজ আদালত ৩-এ ঢাকা এবং নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন হিউম্যান রাইটস সোসাইটির। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আত্মহত্যা আমাদের শরিয়াতে বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি মহাপাপ হিসেবে ধরা হয়। আত্মহত্যা, কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করার চেষ্টা করেন, এটি আমাদের দেশে একটি ফৌজদারি অপরাধ। এই বিষয়টি সম্পর্কে প্রথমে জানতে চাচ্ছি। আত্মহত্যার বিষয়ে আমাদের বাংলাদেশ দণ্ডবিধিতে ৩০৯ ধারায় তা সংজ্ঞায়িত করা হয়েছে। যদি কোনো ব্যক্তি আপন আত্মাকে হত্যা করে, স্বেচ্ছায় প্রণোদিত হয়ে সে যদি হত্যা করে, সেটি আত্মহত্যা হবে। এবং আত্মহত্যা আমাদের দণ্ডবিধিতে এমন একটি অপরাধ, এমন একটি অন্যায়, এমন একটি ফৌজদারি একটা অপরাধ যে সংগঠিত হলে, যে অপরাধটি সংগঠিত হলে কোনো দণ্ড নেই বা কোনো শাস্তি নেই, কিন্তু অপরাধটি যদি সংগঠিত না হয় সেই ক্ষেত্রে আবার শাস্তির বিধান আছে, যেটি আমাদের দণ্ডবিধির ৩০৯ ধারায় রয়েছে, বিধৃত আছে। জি, এটি শাস্তির বিষয়ে জানতে চাচ্ছি যে যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করেন, আমরা দেখছি আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে অনেক সময় দেখি যে মানসিক অশান্তির কারণে হোক অনেক ব্যক্তি আত্মহত্যা করার চিন্তা করে। এই যে আত্মহত্যা করার চেষ্টা করা, উনি হয়তো ঘুমের ওষুধ খাচ্ছেন বা কোনো বিষ পান করছেন, যে কোনো বিষয়ে যদি আত্মহত্যা করার চেষ্টা করেন, এটি আপনি বললেন ফৌজদারি অপরাধের শাস্তি কি রয়েছে আইনে? আসলে মানুষ যখন স্বেচ্ছায় আত্মহত্যা কখন করে, আমি প্রথমে এখানে দুটো আলোচনায় আসতে চাই যে আত্মহত্যা দুই প্রকার। জি। একটা আত্মহত্যা হচ্ছে যে ইম্পালসিভ, জি, মানে আপনি আবেগ তাড়িত হয়ে, আপনি মুহূর্তের উত্তেজনায়, মানুষের জীবনে দুঃখ কষ্ট, আনন্দ বেদনা, বিরহ বিচ্ছেদ, এগুলি মানে মিলনার বিরহের সম্ভার মানুষের জীবন। আপনি কিছু পাবেন, কিছু পাবেন না। হ্যাঁ, জীবনের এই যে মানে পাওয়া না পাওয়ার যে স্ট্রাগলটা, অনেকে সেটা সহ্য করতে পারে না। আপনি পরীক্ষায় ফেল করলেন, বা আপনি প্রেমে ব্যর্থ হলেন, অথবা পারিবারিকভাবে আপনি হয়তো কোনো দ্বন্দ্বে জড়িয়ে গেলেন, বা আপনার দাম্পত্য জীবনে কোনো কলহ চলে আসলো। এটা ইম্পালসিভ, মানে আপনি তাৎক্ষণিক আবেগের বশবর্তী হয়ে আপনি একটা অকারেন্স করে ফেললেন। সেটাকে আমরা যেটা বললাম যে ৩০৯ ধারায় দণ্ডবিধিতে সংজ্ঞায়িত করা হয়েছে, সেটা স্বেচ্ছাই করলেন, সেটা হচ্ছে আপনার কি বলে আত্মহত্যা, এবং সেটার জন্য ১ বছরের শাস্তির বিধান আছে যদি সংগঠিত হয় আত্মহত্যা করে ফেলেন। চেষ্টা করলেন, হ্যাঁ, আত্মহত্যা করে ফেললে তো আপনাকে আর অপরাধের বাইরেই চলে গেলেন। সেক্ষেত্রে আপনাকে তো আর প্রসিকিউশনের সুযোগ থাকছে না যদি আত্মহত্যা সংগঠিত হয়ে যায়। আত্মহত্যার সাথে যেটি সম্পর্কিত হচ্ছে আত্মহত্যা প্ররোচনা, যেটি কোনো ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে আত্মহত্যা করার জন্য প্ররোচনা করে থাকে, তাহলে আমাদের ফৌজদারি আইনে কি বলা হয়েছে? আত্মহত্যা প্ররোচনার বিষয়টা আমাদের দণ্ডবিধিতে ৩০৬ ধারায় প্ররোচনার বিষয়টা এসছে। জি। আর প্ররোচনাটা হচ্ছে, প্ররোচনা প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষ হতে পারে। এখন আপনি বিভিন্ন কারণেই একজন মানুষ আরেকজন মানুষকে অনলাইনের মাধ্যমে, বা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে, অথবা ইনবক্সের মাধ্যমে, অথবা চ্যাটের মাধ্যমে তাকে প্রলুব্ধ করতে পারে যে আত্মহত্যার বিষয়ে, তাকে উৎসাহিত করতে পারে। এটা কিন্তু একটা প্ররোচনা। ইংরেজিতে আমরা শব্দটা ব্যবহার করছি অ্যাবেটমেন্ট। এটি কি বাংলাতে আমরা বলছি প্ররোচনা? আসলে প্ররোচনা অনেকভাবে হতে পারে, আমরা সেটিতে আসব। তবে তার আগে আপনি ৩০৬ এর কথা বলছিলেন, এটি এই বিধানটি একটু যদি বলতেন। ৩০৬ ধারা অ্যাবেটমেন্টের যে কথাটা বললেন না, সেটা আমাদের ১০৭ ধারায় দণ্ডবিধিতে, সেটা অ্যাবেটমেন্টের বিষয়, অ্যাবেটমেন্ট টু কমিট সুইসাইড, হ্যাঁ, ১০৭ থেকে ১২০ পর্যন্ত আপনি অ্যাবেটমেন্টের বিষয়ে বলা আছে। অ্যাবেটমেন্ট কিভাবে হয়? তো আসলে হয় কি যে প্ররোচনায় যদি আত্মহত্যা করা হয়, কারো প্ররোচনা করলো, সে কেউ আমাকে আত্মহত্যা করতে প্রলুব্ধ করলো, বা তার কারণে আমি আত্মহত্যা করলাম, তো সেই কারণে যদি আত্মহত্যা করে থাকি, সেই ক্ষেত্রে আপনার আমাদের দণ্ডবিধিতে ৩০৬ যে শাস্তির বিধান আছে, সেখানে ১০ বছর কমপক্ষে এবং অর্থদণ্ড হতে পারে। জি। আর ৩০৫-এও
আমাদের দণ্ডবিধিতে বলা হয়েছে যে যদি কোনো অপ্রাপ্তবয়স্ক মানে শিশু বা মানসিকভাবে ভারসাম্যহীন কোনো ব্যক্তিকে আত্মহত্যার জন্য প্ররোচনা করা হয়, এটিও একটি শাস্তিযোগ্য অপরাধ। মানে এই শাস্তির বিধান খুব গুরুতর শাস্তির বিধান আছে। সেটা 18 বছর নিচে শিশু হতে হবে এবং বিকারগ্রস্ত হতে পারে, অটিজম বেবি হতে পারে, বা এরকম কোনো মানসিক ভারসাম্যহীন কোনো শিশুকে যদি মানে কেউ আত্মহত্যা করার জন্য, শিশু বা মানসিক হ্যাঁ ভারসাম্যহীন মানসিক ব্যক্তি, শিশু হতে পারে, মানসিক জি, ব্যক্তি হতে পারে, 18 18 বছর নিচে হলেই হলো জি। আর কি। তো আমরা 18 বছর নিচে, আমরা যেহেতু এখন জানি যে 18 বছর নিচে সবাই শিশু, জি, আইনে যেহেতু আমাদের এভাবেই বলা আছে, তো আমি শিশু বলছি। তো সেই কারণে যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু যদি এটা প্রমাণ হয়, বিভিন্ন সাক্ষী প্রমাণে, ডকুমেন্টারিতে কোনো প্রমাণ থাকে, তাহলে সেই ব্যক্তির সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড হতে পারে জি, এবং যাবজ্জীবন হতে পারে এবং 10 বছর পর্যন্ত শাস্তির বিধান আমাদের রয়েছে। দণ্ডবিধিতে আছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অনেক ক্ষেত্রেই স্বামী স্ত্রীকে নির্যাতন করে থাকে, বিভিন্ন কারণে করে থাকে। এর মধ্যে আমাদের আসলে অন্যতম কারণ যেটি সামনে আসে সেটি হচ্ছে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করা হয়ে থাকে। এই যে স্বামী স্ত্রীকে নির্যাতন করছে, পরবর্তীতে আমরা দেখে থাকি যে স্ত্রী আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, কারণ তিনি হয়তোবা তাকে যে তিনি যে নির্যাতিত হচ্ছেন এই বিষয়টি হয়তোবা তিনি পরিবার বা কাউকে সেভাবে বলতে পারছেন না বা কারো সাহায্য পাচ্ছেন না। স্ত্রী তখন আত্মহত্যা ছাড়া অন্য কোনো তিনি অন্য কিছু চিন্তা করতে পারছেন না। এই প্রেক্ষিতে একজন স্বামীকে আত্মহত্যা প্ররোচনার জন্য আইনের আওতায় আনা কি সম্ভব? এখানে দুইটা বিষয় আসছে। একজন স্ত্রী কাউকে বলতে পারছে না বা সে যৌতুকের বিষয়টা দীর্ঘদিন যাবৎ সে এরকম নিজের মধ্যেই, মানে এই কষ্টটা বা তার এই যে ট্রমাটা তার নিজের মধ্যেই সে ধারণ করছিল। কিন্তু এটা না বললে আসলে হয় কি, যে আপনি যে কোনো বিষয় বিচার করতে গেলে আপনাকে কিছু প্রমাণ লাগে। জি, হ্যাঁ, সেটা প্রমাণ আপনার প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষভাবে হতে পারে। আর স্ত্রীর আত্মহত্যা কোথায় করলো, বাবার বাড়িতে করলো নাকি স্বামীর বাড়িতে করলো, এটা একটা ম্যাটার থাকে। স্বামীর বাড়িতে যদি করে তাহলে কেন করলো, তার নিশ্চয়ই বিহাইন্ড অফ সিন। একটা মানুষ তো এমনি এমনি আত্মহত্যা করে না, বা সাধারণ একটি কারণেও মানুষ আত্মহত্যা করে না, একাধিক কারণ, একাধিক বিষয় নিয়ে মানুষের মধ্যে যখন দীর্ঘদিন সে কষ্ট সে পোষণ করে, তখনই সে আত্মহত্যার পথ বেছে নেয়। তা আমি এখানে স্বামীকে, স্ত্রী আত্মহত্যা করলেই যে স্বামী আসামি হবে, স্বামীকে দায়ী করতে হবে, এটা আমাদের একটা, 306 ধারায় তাকে এটা আমরা 306 ধারায় প্রসিকিউশন হয়। এটা আমরা কিন্তু আসলে এটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে আইনের। এটা আমরা প্রথমে স্বামীকে সন্দেহ করি, স্বামীও সন্দেহের ঊর্ধ্বে সেটা আমি বলছি না। তারপরে হয় কি, যে এটা আত্মহত্যা কি প্ররোচনাটার বিষয়টা তো প্রমাণের বিষয়। আত্মহত্যা কিন্তু আত্মহত্যাই, কিন্তু এটা প্ররোচনায় আত্মহত্যা হয়েছে, প্ররোচনাটা কিন্তু একটা প্রমাণ সাপেক্ষ। প্ররোচনাটা প্রমাণ করতে হবে, আমি কিভাবে প্ররোচনা করেছি, কোন তরিকায় করেছি। প্রমাণ করাটাও কঠিন আসলে, কঠিন, হ্যাঁ রাষ্ট্রপক্ষের জন্য। হ্যাঁ, অবশ্যই কঠিন। এখন কথা হচ্ছে যে প্ররোচনার কঠিন বলতে কি, একজন তদন্তকারী কর্মকর্তা এখানে আপনি যে প্ররোচনা করতে গিয়ে এখানে এই লাশের যে পোস্টমর্টেম রিপোর্ট এবং তার যে ফরেনসিক রিপোর্ট এবং তার লাশের যে সুরতহাল রিপোর্ট, এগুলি পর্যালোচনা করলে এখানে শারীরিক আঘাত বা শারীরিক কোনো তার মধ্যে ইনজুরি ছিল কিনা, বা এখানে মেডিকেল রিপোর্টে সে কিভাবে মারা গেল, তার মৃত্যুর কারণটা সেভাবে আসছে কিনা, নির্ণয়ের বিষয়টা আছে। এইগুলি দায়িত্বশীল হয় এবং যিনি মারা গেলেন, যিনি মানে আত্মহত্যা করেন, তার জীবনটা পর্যালোচনা করলেই তার জীবনের যে কাহিনীটা বেরিয়ে আসবে। একজন অপরাধ বিশেষজ্ঞ বলছিলেন যে যিনি খুন হন বা যিনি আত্মহত্যা করেন, তার জীবন বিশ্লেষণের মাধ্যমেই তার এই যে জীবনের যে ধারাবাহিকতা চলে আসে। কিছু মানুষের আত্মহত্যার টেন্ডেন্সি থাকে, কিছুতেই সব ব্যাপারে সে বলে আমি সুইসাইড করব। অনেক মেয়ে কিন্তু আমি এখন পেয়েছি, এক্ষেত্রে আমরা দেখছি যে মানসিক নির্যাতন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। না, এরপরেও মানসিক নির্যাতন ছাড়াও কিছু মানুষের আত্মহত্যার টেন্ডেন্সি, সেটা হয়তো স্বামীর পরক্রিয়ায় লিপ্ত হওয়া, এই বিষয়গুলোর কারণে স্ত্রীর আত্মহত্যা করে হতে পারে। মানসিক স্বাস্থ্য, আমরা হয় কি যে মানসিক স্বাস্থ্য, যখন শারীরিক স্বাস্থ্য যখন আমাদের বিঘ্নিত হয়, আমরা ওষুধ খাই, ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে আসি। আর মানসিক স্বাস্থ্য একটা স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের ব্যাপারে আমাদের দেশে অনেক ইনস্টিটিউশন আছে যারা কাজ করছে, কিন্তু আমরা মানসিক স্বাস্থ্য যদি বিঘ্নিত হয়, আমরা কিন্তু মানসিক ডাক্তারের কাছে যথাযথ গুরুত্ব যাই না। আমরা মনে করি আমি কি পাগল, আমি কি যাব। স্ত্রী মনে করে আমার স্বামী ওখানে নিয়ে যাচ্ছে কেন, উনি কি আমাকে পাগল ভাবছে। অপোজিটে বা স্বামীও এরকম ভাবতে পারে। তো সেই বিষয়টাকে আমাদেরকে আরো বেশি, মানে প্রচার মাধ্যমে এটা আরো বেশি প্রচার করতে হবে যে আসলে ডাক্তারের কাছে যাওয়া কিন্তু পাগল না,
প্রত্যেকটা মানুষেরই সুস্থতার জন্য মানসিক সুস্থতার অনেক বেশি দরকার। জি। আর স্ত্রীর আত্মহত্যার কারণে স্বামীকে দায়ী করতে হবে সবসময় এটা সঠিক না। তবে হ্যাঁ, নির্যাতন তো থাকেই, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, এগুলি তদন্তের মাধ্যমে যদি বেরিয়ে আসে, যদি প্ররোচনার কোনো বিষয় থাকে তো অবশ্যই স্বামীকে দায়ী করা যাবে, অন্যথায় না। জি, এক্ষেত্রে স্ত্রী যদি কোনো সুইসাইড নোট লিখে যায় বা যিনি আত্মহত্যা করছেন তিনি যদি কোনো সুইসাইড নোট লিখে যান, এটির সাক্ষ্যগত কি মূল্য রয়েছে? হ্যাঁ, অত্যন্ত মূল্যবান, এটা সাক্ষ্যগত মূল্যবান অনেক বেশি। কারণ কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মানুষ মৃত্যুর আগে কখনো মিথ্যা কথা বলে না। জি। আমি এখন মারা যাচ্ছি, আমি সেই মৃত্যুর আগ মুহূর্তে আমি কিন্তু মিথ্যা কথা লিখবো না। তবে এটাই সবচেয়ে বড় কথা, সেই লিখিত নোট কি আমার নিজের লেখা কিনা, যিনি আত্মহত্যা করলেন তার নিজের হাতে লেখা কিনা, এটা একটা বিষয় থাকে। বা তাকে কেউ লিখতে বাধ্য করলো কিনা। হ্যাঁ, তখন তো বিচারক বা কোনো লয়ার থাকে না সামনে, তাকে কেউ লিখতে বাধ্য করলো কিনা, এবং সে যদি মরেই যাচ্ছে তুমি কথা লিখে যাও, বা সে নিজের হাতে লিখলো কিনা, এবং সেই লেখাটার সাথে তার যে অন্যান্য যে এভিডেন্স সাথে কোনো মিল আছে কিনা, এই বিষয়গুলি যদি মিল পাওয়া যায়, যদি এগুলি যদি আসলে করোবোরেট করে, তাহলেই আমি মনে করি বা আইন মনে করে, দেশের প্রচলিত যে আইন আছে সেখানে মনে করে সে অ্যাবেটমেন্ট হয়েছে, পরচিত হয়েছে, এবং প্ররোচনার জন্য স্বামীকে শাস্তি পেতে হবে। জি, আমরা শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য অনেক সময় কর্মক্ষেত্রে দেখে থাকি যে সহকর্মী দ্বারা হেনস্থা বা বুলিংয়ের শিকার হচ্ছেন। যখন একজন ব্যক্তিকে হেনস্থা বা বুলিংয়ের শিকার হচ্ছেন প্রতিনিয়ত, তিনি হয়তোবা সেটি সহ্য করতে পারছেন না, এক পর্যায়ে তিনি আত্মহত্যার কথা চিন্তা করছেন। এখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বুলিং বন্ধে কি করণীয় রয়েছে, এবং বুলিংয়ের কারণে যদি কেউ আত্মহত্যার পথ বেছে নেন, তাকে কিভাবে এই আইনের আওতায় আনা যেতে পারে বা এই অপরাধের শাস্তি প্রদান করা যেতে আমাদের পারে? দণ্ডবিধির পাশাপাশি আমাদের যে সাইবার ক্রাইম যে অপরাধ যা আছে, দমন আদালত আছে, ওখানেও আপনার বুলিং এর বিষয়ে, যদি আপনি কিভাবে বুলিংটা করছেন, জি, আপনি কি কোনো সাইবার নিরাপত্তা আইনেও কিন্তু 2023-এ যে আইনটা হলো, এখন 2026-এ আবার যেটা অ্যামেন্ডমেন্ট হয়ে আসলো, তো সেই আইনেও আপনি মামলা করতে পারবেন। অনলাইনে যদি কাউকে প্রতিপন্ন অপমান করা হয় বা বিদ্বেষমূলক কথা বলা হয়। আজকাল তো আসলে মুখে কথা কম হয়, আমরা অনলাইনেই বেশি কথা বলি। যত না কথা বলি শব্দ করে, তার চেয়ে বেশি অনলাইনে নিঃশব্দে কথা বলি। তো সেই কথা যদি অপমানজনক হয়, সেই কথা যদি আমার সম্মানের ব্যাঘাত ঘটে, সেই কথা যদি সেই চ্যাটিংয়ের মধ্যে যদি এরকম কিছু থাকে যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমার পরিবারের কাছে, বা আমার এমন কোনো ভিডিও ফুটেজ আছে বা এমন কোনো ডকুমেন্ট আছে যেগুলি সে আমার নামে ছেড়ে দিবে, তখন আমি কি করব, অপদস্থ হব সামাজিকভাবে। তখন ওই ভয়ে, ওই আতঙ্কে, ওই ট্রমায় একটা মানুষ যদি আত্মহত্যা করে, এটা যদি প্রমাণিত হয়, এই ডকুমেন্টসগুলো যদি আইনের কাছে থাকে, তাহলে নিশ্চয়ই প্ররোচনার শাস্তি, যে 10 বছরের শাস্তি সে ভোগ করবে। এবং আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেখানে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে, তাদের ছাত্রছাত্রীদেরকে আরো সচেতন করতে হবে যে বুলিং করার পর পরবর্তীতে যদি কোনো কনসিকুয়েন্স হয়, আত্মহত্যার পথ যদি কেউ বেছে নেয়, সেটি যে ফৌজদারি অপরাধ, সে বিষয়ে সচেতন করতে হবে ছাত্রছাত্রীদেরকে। নিশ্চয়ই এটা কাউন্সিলিং এর বিষয়টা থাকে প্রত্যেকটা স্কুলেই। বাচ্চারা তো ইমোশন, আপনি দেখবেন যে হাই স্কুলে যদি বুলিং এর শিকার হন, অবশ্যই তিনি যাতে তার শিক্ষককে সে বিষয়টি বলতে পারেন, সেটির সুযোগ থাকতে হবে। এটা প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, এই দুটো লেভেলেই আমি মনে করি যে কাউন্সিলিং এ, তখন তো তারা কোমলমতি বাচ্চা, শিশু, এদেরকে মানসিকভাবে শক্তিশালী করার জন্য, মানসিকভাবে আরো সাহসী করার জন্য একটা কাউন্সিলের ব্যবস্থা থাকা দরকার। এবং ওখানে ওখানে যার যে সমস্যা আছে, এটা সমস্যা ওখানে নির্দ্বিধায় তারা যাতে বলতে পারে, বললে হয় কাউন্সিলিং এটা শুনে সহৃদয় নিয়ে তার সেই উত্তরটা দিতে পারে, সে কোথায় যাবে, কোথায় প্রতিকার পাবে, সেই বিষয়টা সহযোগিতা পেতে পারে। আমার বাচ্চারা কিন্তু এই বন্ধুসুলভ আচরণটাই আমি মনে করি যে শিক্ষকদের মধ্যে যদি ছাত্রদের সাথে যে এই যে ব্যবহারটা, এদের যে দূরত্বটা, ছাত্র এবং শিক্ষক, এইটা ব্যবধান গুছিয়ে যদি বন্ধুত্বসুলভ আচরণ করা যায়, তাহলে মনে হয় যে এই আত্মহত্যা থেকে আমরা অনেকটাই সরে আসতে পারবো। যখন কোনো ধর্ষণের শিকার নারী বা সম্ভ্রমহানি হয়েছেন, তিনি যখন আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, এটি আমাদের আইনে কিভাবে দেখা হয়েছে? আমাদের আইনে একজন নারী যদি ধর্ষণের কারণে সে যদি আত্মহত্যা করে বা তার সম্ভ্রমের কারণে যদি আত্মহত্যা করে, আমাদের নারী শিশু আইনে সুনির্দিষ্টভাবে সেই ধর্ষণকারী বা প্ররোচনাকারীর বিরুদ্ধে আমাদের মামলা আসতে পারে, এবং এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, যেটি আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 এর কতে উল্লেখ আছে।
জি, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে একজন ব্যক্তি আত্মহত্যা করার পরে একটি অপমৃত্যুর মামলা হচ্ছে। যখন এই অপমৃত্যুর মামলাটি তদন্ত হচ্ছে তখন অনেক ক্ষেত্রে এখানে বের হয়ে আসছে যে এটি আসলে আত্মহত্যা ছিল না, এটি একটি হত্যাকাণ্ড ছিল সুনির্দিষ্টভাবে। এটি এটি অনেক ক্ষেত্রে এরকমও হয়ে থাকে যে স্ত্রী আত্মহত্যা করেছে, পরবর্তীতে আত্মহত্যা প্ররোচনার মামলা করা হয়েছে, কিন্তু তদন্তে দেখা গিয়েছে যে এটি আসলে আত্মহত্যা প্ররোচনা ছিল না, এটি সুনির্দিষ্ট হত্যাকাণ্ড হত্যা ছিল হয়েছে। এসব ক্ষেত্রে যারা তদন্তকারী কর্মকর্তা তারা এটা কিভাবে নির্ণয় করছেন যে এটি কি আসলে আত্মহত্যা নাকি এটি আসলে সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল? এটা হয় কি যে তদন্তকারী কর্মকর্তা নির্ণয় করার কোনো সুযোগ নেই। জি, উনি সুরতাল ইনকোয়েস্ট যেটা সুরতাল রিপোর্টটা করবেন, সে লাশের সুরতাল করার সময় যে নিয়মগুলি আছে সেই লাশের উলট পালট করে এপাশ ওপাশ দেখবেন, তার শরীরে কি কি ইনজুরিজ আছে সেই ইনজুরিজগুলি দেখবেন। হ্যাঁ, তো দেখার পরে উনি একটা তদন্ত রিপোর্ট উনি পাঠাবেন ডাক্তারের কাছে, যেখানে পিএম হয়, পোস্টমর্টম রিপোর্ট হবে। ডাক্তার সেই রিপোর্টের সাথে উনি আবার যখন পোস্টমর্টম করবে, পোস্টমর্টমের মধ্যে কোন কারণে সে মারা গেল এবং সে নির্ণয়টা ডাক্তার করবে। ওখানে যদি সুইসাইড না আসে, সুইসাইড হলে যে সিমটম আছে, সুইসাইডের যে কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে যদি আপনি না পড়ে, যদি এটাতে মার্ডার কেস, মার্ডার সেখানে এখানে একটা ট্রমা হয়েছে বা এখানে আঘাত করেছে বা সেখানে তার মানে ইনজুরি পাওয়া গিয়েছে বা শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে, এই এই বিষয়গুলো যদি পোস্টমর্টম রিপোর্টে চলে আসে তাহলে হত্যার দিকে ডাইভার্ট হবে। স্বেচ্ছায় ফ্যানের সাথে তার মানে গলায় ফাঁস দিয়েছেন নাকি তাকে কেউ ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে এটি নির্ণয় করতে হবে? নির্ণয় ডাক্তার করবেন যে এটা কি মৃত্যুর পরে ঝুলানো হয়েছে। আপনি মৃত্যুর পরে যদি ঝুলানো হয় সেটার একরকম সিমটম থাকবে, আবার যদি মৃত্যুর স্বেচ্ছায় গলায় ফাঁসি দিলে সেটা সিমটম মানে আপনার জিহ্বাটা পরিবর্তন, এটা আমাদের মেডিকেল জুরিসপ্রুডেন্সে বিস্তারিত বলা আছে যে একজন হত্যার আগে এবং পরে কি সেই মানে কি বলে রেজিস্টের অবস্থা কি হবে, তার বর্ণনা কি হবে, তার সুরতহাল কি হবে, তার জিহ্বার বা তার গলার যে বিষয়টা কি থাকবে, এগুলি সব নির্ণয় করা আছে। স্যার, সর্বশেষ জানতে চাচ্ছি যে অনুষ্ঠান যেটি দিয়ে শুরু করেছিলাম যে আত্মহত্যা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিরুৎসাহিত করা হয়েছে, আত্মহত্যা রোধে আসলে আপনি একটি কথা বলছিলেন যে আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে আরো সচেতন হতে হবে, আর কি করণীয় রয়েছে? আমাদের অত্যন্ত সম্প্রতিকালে আমরা দেখলাম যে আমাদের দেশের একজন অভিনেতা, নাট্য অভিনেতা, তাকে মানে এই যে আত্মহত্যা, তার স্ত্রী ইকরা হত্যা যেটা হলো, সে জাহির আলবিকে কারাগারে গতকালকে দেখলাম আমরা দিল। তো আমি সেটা বলবো যে আসলে এই বিজ্ঞ আদালতের বিচারাধীন মামলা নিয়ে আসলে আমাদের কারো কোনো বক্তব্য রাখার সুযোগ নেই। তারপরেও আমরা একজন আইনজীবী হিসাবে এটুকু বলতে পারি যে এই আত্মহত্যার বিষয়টা কিন্তু, প্ররোচনার বিষয়টা কিন্তু প্রমাণ সাপেক্ষ। জি, একজন খুনের মামলার আসামিকেও যদি ভালো জামিনদার থাকে, সে যদি পলাতক না হয়, বিশিষ্ট ব্যক্তিবর্গ হয় এবং যদি সে রাষ্ট্রীয়ভাবে তার মানে আমি একজন আইনজীবী, আপনি একজন আইনজীবী, আমরা কিন্তু কোনো ব্যক্তি না, আমরা কিন্তু প্রতিষ্ঠান। আমরা কিন্তু সামাজিকভাবে আমাদের সাথে অনেক কিছু দায়বদ্ধ, অনেক ক্লায়েন্ট আমাদের সাথে দায়বদ্ধ, ওদের অনেক কর্ম আমাদের সাথে দায়বদ্ধ। সে কারণে এই যে যেটা দেখলাম যে আলবি বিদেশ থেকে আসলো বাংলাদেশে আসলো কেন, তার কিন্তু ইন্টেনশন, তার মোটিভ ছিল এই দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সারেন্ডার করবে, তাই না? সে যদি ইচ্ছা করলে কিন্তু ওই বিদেশে ছিল, সে পালিয়ে থাকতে পারতো, সে তো সেটা করেনি, সে দেশে আসছে। এবং আমাদের দেশের যে প্রচলিত আইন আছে আপনার 306 দ্বারাই সে হয়তো সারেন্ডার করেছে এবং তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে জেলে পাঠিয়েছে। এই জেলে পাঠানোর বিষয়ে আমার কোনো বক্তব্য, আমার বক্তব্য হচ্ছে প্ররোচনার বিষয়টা এরকম এখনও আমাদের কাছে বা আমাদের কোনো প্রিন্ট মিডিয়ার কাছে কিন্তু এখনও এতটা প্ররোচনার বিষয়টা কিন্তু প্রমাণিত না। হ্যাঁ, তো এখন হয় কি যে আমাদের দেশে কিছু মিডিয়া আছে, একটা সামান্য ঘটনাকেও এটা আমরা মানে এত বেশি মানে প্রাধান্য দেই, এত বেশি নিউজে নিয়ে আসি, যার প্রেক্ষিতে হয় কি একজন অপরাধ থেকে ছাড় পেয়ে যাচ্ছে, একজন নিরাপদ মানুষও অপরাধের শিকার হচ্ছে। এই জন্য আমি বলবো আমাদের সাংবাদিকতা যারা, অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবাইকে বলছি না, আমাদের সাংবাদিকতার বিষয়ে অনেক কন্ট্রোল থাকা দরকার। আর আপনি বলছেন যে নিরুদের জন্য আমার কি করা উচিত বা আমাদের, আসলে আমি সামাজিকভাবে মানে এটা নিরোধ করা উচিত। আমি মনে করি যে আমাদের রাষ্ট্র বা আইন দিয়েই কিন্তু এই আত্মহত্যা রোধ করা সম্ভব না। আপনি যদি মনে করেন আইনের মাধ্যমেই আত্মহত্যা সম্ভব না, আপনি আইন তো আছে কিন্তু কই আত্মহত্যা তো কমছে না, বা ডে বাই ডে আত্মহত্যা বাড়ছে। সেই কারণে একটা মানবিক সমাজের কথা আমি বলবো
যদি মানবিক সমাজ থাকে, জি। মানুষ যদি শৃঙ্খলায় থাকে, জি। মানুষ যদি সহৃদয়বান হয়, মানুষ যদি মানুষের প্রতি আন্তরিক হয়, এবং আমরা যদি একটু সবার দিকে একটু নজরদারি করি, পারিবারিক নজরদারি, যে আমার বাচ্চা বা সে মানসিক অবস্থা যদি আমরা খেয়াল করি, হ্যাঁ, সে কোথায় যাচ্ছে, কিভাবে তার চলাফেরা আমরা যদি লক্ষ্য করি, আমি মনে করি আমরা এর থেকে উত্তরণ করতে পারবো। আমাদের সামাজিক শৃঙ্খলা এবং যদি পরস্পর সুসম্পর্ক বজায় রাখি, সম্পর্ক বজায় রেখে, তাহলে একজন আত্মহত্যা। আরেকজনকে আর শ্রদ্ধার ইসলাম সাথে সম্মানের সাথে আমরা দেখি। আচরণ করি। আর ইসলামের কথা বলছেন, আমি একটা লাইনই শেষ করব, সেটা হচ্ছে যে ইসলাম বলছে যে আপনার আত্মাকে আপনার হত্যা করার কোনো রাইট আপনাকে আল্লাহ দেননি। জি। আপনার মানব জমিনে আপনার যে জীবন, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। সেই আমানতকে খেয়ানত করার রাইট কিন্তু আপনার নাই। প্রত্যেকটা মানুষের জীবন এবং মৃত্যু আল্লাহ দ্বারা নির্ধারিত, এবং সেই সময় হওয়া উচিত। যদি এর আগে আপনি নিজেকে নিজে শেষ করতে চান স্বেচ্ছায় প্রণোদিত হয়ে, তাহলে আপনি এটা মহাপাপ করলেন। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।